তারপর আম্মু দোয়া পড়ে পানিতে ফোঁ দিয়ে পানি পান করতেন এবং ঘরে ছিটিয়ে দিতেন। আমার আম্মু নামাজ পড়তেন। তিনি প্রয়োজনীয় সব দোয়া দুরূদ জানতেন। প্রায় দিনই রাতে আম্মুর সাথে এমন ঘটনা ঘটত। একদিন আম্মুকে একজন লোক স্বপ্নে বলে ঘরে কয়েকজনকে নিয়ে জিকির এবং ফকির মিসকিন খাওয়াতে। আম্মু বিষয়টা কেয়ার করেনি। তার কিছুদিন পর আম্মু আবারও স্বপ্ন দেখলেন যে সেই লোকটা আম্মুর শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে এবং বলছে, তোকে না বলেছিলাম ফকির মিসকিনকে খাওয়াতে আর কয়েকজনকে নিয়ে জিকির করতে? কথা তোর গায়ে লাগে না। তৎক্ষণাৎ আম্মু ঘুম থেকে জেগে ওঠে এবং পরের দিন আয়োজন করে। নানু বাধা দিচ্ছিলেন। তিনি ইমানদার ব্যক্তি ছিলেন। তিনি বলেন যে সব শয়তানের ধোঁকাবাজি, কিন্তু আম্মু জেদ ধরে বসে। তাই নানুও আর বাধা দেননি। জিকির এবং ফকির মিসকিনকে খাওয়ানোর ঠিক রাতে আম্মু যখন রাতে ঘুমায় তখন হঠাৎ করে জেগে ওঠে এবং জোরে জোরে জিকির করতে থাকে। নানু নানি জেগে ওঠেন। আম্মুর রুমে এসে দেখেন আম্মু জিকির করছেন। হঠাৎ এত রাতে জিকির করার কারণ কি জিজ্ঞেস করলে আম্মু কোনো উত্তর দেননি। মনে হচ্ছিল আম্মু কোনো কথা শুনছেন না। পরের দিন আম্মুকে জিজ্ঞেস করায় আম্মু কিছু বলতে পারেননি। তারপর একটা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ আম্মুকে দেখে ভয় পান। তিনি খুব একটা কিছু বলেননি। আম্মুর ওপর ঠিক কতগুলো জিন আছে তিনি বলতে পারেননি। তবে একজন ভালো জিনও আছে যিনি আম্মুকে মোটামুটি রক্ষা করেন, এমনটাও বলেন কবিরাজ। আম্মুকে তাবিজ দেন। কিছুদিন ভালোই কাটে, কিন্তু কিছুদিন পর তাবিজ আপনা আপনি হারিয়ে যায়। আবারও ঠিক আগের রাতের মতো স্বপ্ন দেখতে শুরু করেন। আম্মুকে কয়েকবার তাবিজ দেয়া হলেও আবার আপনা আপনি তা হারিয়ে গেছে। তাবিজের খোল থাকে কিন্তু ভেতরে কোনো তাবিজ থাকে না। তাই আম্মু আর তাবিজ নেননি। অনেক কবিরাজ দেখানোর পরেও কোনো লাভ হয়নি। এভাবে কেটে যায় অনেক দিন, আর আম্মুর সাথে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। 2009 সালে আম্মু নারায়ণগঞ্জ চলে যান চাকরির জন্য। ওখানে একটি বাসা ভাড়া নেন। বাসায় কিছু প্রবলেম ছিল, যেমন বিকেলে শুয়ে আছেন রুমে, হঠাৎ কেউ একজন বলল যে এখানে শুয়ে আছিস কেন, ওঠ বলছি, ওঠ। আবার সন্ধ্যায় মনে হতো অনেক মানুষ, মিনিমাম 10 জন মানুষ এক রুমে থাকলে যেমন হবে ঠিক তেমন মনে হতো, কিন্তু ভেতরে গেলে কাউকেই দেখা যেত না। আম্মুর সাথে আম্মুর একজন বান্ধবী ছিলেন। আম্মু এবং আন্টি প্রচুর ভয় পাওয়ার ফলে স্থানীয় একজন কবিরাজের কাছে যান। কবিরাজ বলেন ওই বাসায় 9 জন জিন বাস করেন এবং আম্মুর রুমটা ছিল তাদের যাতায়াতের পথ। কবিরাজ তাবিজ দেন ঘরের দরজায় সোজা ওপরে ঘরের ভেতরে ঝুলিয়ে দিতে। শরীর বন্ধের তাবিজও দেন। ঠিক সেদিন রাতে আম্মু স্বপ্ন দেখেন কে যেন বলছে, তুই তাবিজ নিয়ে ঠিক করিসনি। এবং সেই রাত থেকেই আম্মু উদ্ভট ব্যবহার করতে থাকেন। আন্টিকে প্রচুর মারধর করেন। আম্মুকে দেখে মনে হচ্ছিল আম্মু মেন্টালি সিক। নিজে নিজে বিভিন্ন কথা বলতে থাকেন। এরকম দেখে আন্টি খুব ভয় পেয়ে যান। আন্টি বাসায় জানানোর চিন্তা করেন। তখন একসাথে অনেক মানুষের কণ্ঠে আম্মু বলেন, চিন্তার কিছু নেই, আমরা 6 জন আছি ওকে রক্ষা করতে। এবং আরও বলেন তাবিজগুলো যেন ফেলে দেন তিনি। ওদের বাসস্থানে পড়া পানি ছেটানোর পর তা নষ্ট হয়ে গিয়েছিল, তাই তারা একটা নর্মাল অ্যাটাক করেছিল আম্মুর ওপর। তাবিজগুলো ফেলে দেয়া হয়। 3 দিন পর আম্মু স্বাভাবিক হয়ে যান এবং বাসা চেঞ্জ করেন। আম্মু আর আন্টি আলাদা বাসা নেন। তারপর ছোটখাটো অনেক ঘটনা ঘটে। এরপর 2020 সালে যে ঘটনা হয় তা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। 2020 সাল, আমার এসএসসি পরীক্ষা শেষ। আমি আম্মুর কাছে নারায়ণগঞ্জে যাই। কিছুদিন খুব ভালোই কাটলো। আমরা যে বাসায় ছিলাম বাসাটা ছিল 4 তলা। আমরা 2য় তলায় ছিলাম। 3য় তলায় বাড়িওয়ালা থাকতো। একদিন আমি সন্ধ্যায় লক্ষ্য করলাম 2য় তলার ছাদে প্রচুর শব্দ হচ্ছে। শব্দগুলো এমন যেন পায়ের গোড়ালি দিয়ে দুম করে আঘাত করছে কেউ। মাঝে মাঝে রড ফেলার শব্দ পাচ্ছিলাম। আমি বিষয়টা কেয়ার করি না। আমি ভাবছিলাম বাড়িওয়ালারা কাজ করছে হয়তো। কিছুদিন পর সন্ধ্যায় আমি শুয়েছিলাম। পাশের রুমে আমাদের গ্রামের বাড়ির এক আপু থাকতেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে। ওনার ঘরে ঘোড়া দৌড়ানোর শব্দ পাচ্ছিলাম। শব্দগুলো এত জোরে ছিল যে আমার মাথায় এসে আঘাত করছিল এবং মনে হচ্ছিল দেয়াল বেয়ে দৌড়াচ্ছিল একটা বিশাল দানব আকৃতির ঘোড়া। আমি ভাবছিলাম আপু খাট ঠিক করছেন।
কারণ তিনি বলছিলেন ওনার খাটটা পরিষ্কার করতে হবে। কিছুক্ষণ পর আম্মু আসে আর আপু খুব জোরে রুমের দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে আসেন। আমরা জিজ্ঞেস করি কি হয়েছে। তিনি বলেন কি যেন তার খাটে আছাড় দিচ্ছে জোরে জোরে। রাত 12টার পর আমি আবারও ছাদে শব্দ শুনতে পাই। এত রাতে তো কোনো কাজ করার কথা না, ছাদের ওপর শব্দ আর আপুর সাথে ঘটা ঘটনার যোগসূত্র খুঁজছিলাম। আমি জিন বিষয়ে আগেই অবগত ছিলাম। আমি ধরেই নিলাম যে আম্মুর সাথে থাকা কিছু শয়তান জিনের কাজ। আমি আর আম্মু এক রুমেই ঘুমিয়েছিলাম, কারণ বাসাটা ছিল 2টা বেডরুমের আর একটা কিচেন। আমি রাত 2টায় ছাদে অনেক জোরে জোরে আঘাতের শব্দে জেগে উঠলাম এবং আমি লক্ষ্য করলাম আম্মু বিড়বিড় করে কি যেন বলছে। আর শেষ যেটা কথা ছিল সেটা ছিল এমন, হুজুর আমাকে বলে যান আমার কি অপরাধ। এরপর আম্মু ঘুমের মধ্যেই সূরা ইয়াসিন পাঠ করতে শুরু করেন এবং চোখ খুলে তাকান। আমি আম্মুর চোখ দেখে রীতিমতো ভরকে যাই, এরকম চোখ যে কোনো মানুষই দেখলে চমকে উঠবেন। আমি দেখলাম আমার আম্মুর চোখ সম্পূর্ণ রক্তলাল, আম্মুর মুখে ঘেমে একাকার হয়ে গেল। আম্মুর গলায় হাত বুলাচ্ছেন আর হাঁ করছেন। সঙ্গে সঙ্গে আমার মনে হলো আম্মুর মনে হয় গলা শুকিয়ে গেছে। আমি এক মুহূর্ত দেরি না করে আম্মুর মুখে পানি দেই। আম্মু পানি পান করে একটু স্বাভাবিক হন এবং কান্না শুরু করে দেন। আমি জিজ্ঞাসা করি কি হয়েছে। আম্মু কিছু বলেননি। আমি সকল ঘটনা চিন্তা করে ভাবলাম আমি আম্মুর সাথে আছি, এটা হয়তো জিনগুলো দেখতে পারছে না, মানে ওনারা চাচ্ছে না আমি আম্মুর পাশে ঘুমাই। এটা আমার ধারণা মাত্র। হঠাৎ একদিন আম্মু উদ্ভট আচরণ করতে থাকেন। বাচ্চাদের মতো হাসছিলেন, আমাকে আদর করছিলেন, আবার বলছিলেন গরুর মাংস দিয়ে ভাত খেলাম। আরও বলছিলেন আমার খালার কাছ থেকে 1 কোটি টাকা পাবেন। কিন্তু আমরা 1 কোটি টাকা কি তা জানি না। আমি অনেক ঘাবড়ে যাই, কিন্তু আম্মুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমি আগে থেকেই যেহেতু জানি আম্মুর ওপর জিন আছে, আর জিনরা মনের ওপর ভর করলে বা কোনো কিছু করলে মানুষ উদ্ভট আচরণ করে, তাই আমি ঘাবড়ে যাওয়ার পরেও যথেষ্ট স্বাভাবিক ছিলাম। রাতে আমার আম্মু বলেন, ওই দেখ আমার হুজুর। আমি বলি কোথায়? বলে ওই দেখ। আমি ঘরের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমি একসময় বিরক্ত হয়ে বললাম, তোমার হুজুরকে ডাকো, আমি কথা বলবো। বলে হাসবে না। আমি বললাম আমার কথা বলো। কিছুক্ষণ চুপ। আমি আম্মুর হাত ধরেছিলাম। হঠাৎ আম্মু মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর যে আসছে সালাম দিছিস? আমি তো জানি না। সালাম দে। আমি সালাম দিলাম। সালামের উত্তর দিল এবং আমাকে জিজ্ঞেস করলো, এখন বল আমাকে ডাকলি কেন? তখন আমি বুঝলাম যে হয়তো সত্যি সত্যিই আম্মুর শরীরে জিন আসছে। আমি প্রশ্ন করলাম আমার আম্মুকে জ্বালাতন করেন কি উদ্দেশ্য? তিনি ডেকে গেলেন এবং বললেন, 6 জন তোর আম্মুকে রক্ষা করি এবং উনি আম্মুর আশেপাশে এই জন্যই আছেন যে আমি আম্মুর সাথে ঘুমাচ্ছি, এটা শয়তান জিনগুলো সহ্য করতে পারছে না। তারা আম্মুর ওপর প্রভাব খাটাচ্ছিল এবং সেটা ভালো জিনগুলো নষ্ট করে দিচ্ছিল। এভাবে আমার আম্মুর ওপর খুব চাপ পড়ে এবং মেন্টাল প্রবলেম শুরু হয়। আম্মুর শরীরে আসা জিনটা মহিলা জিন ছিলেন। উনি আমাকে বলেন, আমি তোর আম্মুর বান্ধবী, এখন তোর কি হবে? আমি বললাম, অবশ্যই আন্টি। উনি বললেন, আন্টি বলেই ডাকবি। যেহেতু আম্মুর মাধ্যমে কথা বলছেন, আমি বিব্রত হয়ে গেলাম যে আম্মুকে আন্টি বলবো কেন। এরপর উনি আমাকে লম্বা একটা ভাষণ শুনিয়ে দেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওনার সাথে কথোপকথন ফোনে রেকর্ডও করেছিলাম, এখনও আছে আমার ফোনে। উনি আমাকে বলেন, সারাদিন তো মোবাইল নিয়ে পড়ে থাকিস, মোবাইলে যে মেয়ের সাথে কথা বলিস ওই মেয়েটা কিন্তু ভালো না। আমি অবাক হয়ে গেলাম। আমার আম্মু জানেন না যে আমার রিলেশন আছে। এটা কিভাবে সম্ভব? উনি বলেন, যে মেয়েটা তোর সাথে মজা করে আর তুই বোকা, সব কথা বিশ্বাস করিস, কোনো কথা বিশ্বাস করবি না, আর ওই মেয়ের সাথে যোগাযোগ করবি না। তোর জীবনের উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে, তুই ছেড়ে দে ওকে। আমি কথাগুলো বিশ্বাস করছিলাম না, কিন্তু সঙ্গে সঙ্গেই বললেন, জানি তুই বিশ্বাস করছিস না। এরপর তিনি আমাকে আরও কথা বলেন যেগুলো আমার ক্যারিয়ার গড়তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।